বন যদি বলেন, এইরকম চা বাগান যদি বলেন, এইরকম প্রাকৃতিক আবেদন তো আসলে বাংলাদেশের খুব কম জায়গাতেই আছে এরকম 3টা প্রাকৃতিক আবেদন। তো আজকে আপনারা অনেক কষ্ট করে এসেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। ধৈর্য ধরে বসেছিলেন সেজন্য ধন্যবাদ জানাই। মুখে বলেছেন, লিখিত দিচ্ছেন, সেজন্য ধন্যবাদ জানাই। আপনারা একটা জিনিস নিশ্চয়ই অনুধাবন করবেন যে যে সরকারের অংশ হিসাবে আমি আজকে আপনাদের কাছে এসেছি, সেই সরকার প্রথাগত কোনো সরকার না, তাই না? একটা বিপ্লব বা গণ অভ্যুত্থানের পরে গঠিত একটা সরকার। আমাদের কিন্তু তিন দিন লেগেছে, 5 তারিখের পর 3 দিন লেগেছে একটা সরকারের অবস্থায় আসতে। তারপরে নানান রকম প্রশাসনিক আইন শৃঙ্খলা জনিত চ্যালেঞ্জের মুখোমুখি আমরা পড়েছি। তার মধ্যে এখন আবার বন্যা হয়েছে। এই সব কিছু আমাদের মোকাবেলা করতে হচ্ছে এবং আমি মনে করি যে চ্যালেঞ্জ যত বাড়বে আমরা তত শক্তপোক্ত হব, এটা ভয়ের কিছু নাই। আজকে সকাল থেকে যতগুলো বক্তব্য শুনলাম তাতে করে একটা জিনিস আমার কাছে স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের প্রশাসনের সাথে সাধারণ মানুষের যোগাযোগটা, এইটাকে নিয়মিত করানো হয়নি। অনেকে হয়তো ওনার অনেক প্রশংসা করছেন, কিন্তু অনেকে আবার এমন কিছু বলছেন যেটা হয়তো আমি প্রশাসনের কাছ থেকে শুনলাম না। এই জনমুখীকরণটা আমাদেরকে করতে হবে। কেন জানেন? কারণ হলো যে এখন কিন্তু আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি না, একটা নতুন প্রজন্ম প্রত্যাশা করে এবং তারা সচরাচর আমরা যেরকম করে ভাবি সেরকম করে ভাবে না, তারা ভিন্নভাবে ভাবে। আমি শুধু বাংলাদেশ হয়ে ভাবতে শিখছি, ও কিন্তু পৃথিবীর সব দেশের সাথে ওর সংযোগ আছে, কারণ ইন্টারনেট আছে, ও অনেক জানে অন্য দেশে কেমন করে হয়, কাজে ওর প্রত্যাশাটা বেড়ে গেছে। এবং এই যে এত কষ্ট, এত প্রাণহানি, এতগুলো লাশের উপর, এতগুলো রক্তের উপর আমরা দাঁড়িয়ে আছি, এই রক্তের ঋণটা শোধ করতে হবে সামনে এগিয়ে যেয়ে। শুধু দড়ি ধরে পিছনে টানলে হবে না, আমাদের সামনে এগিয়ে যেয়ে কাজটা করতে হবে। কতগুলো বিষয়ে আমরা বিভক্ত থাকবো না, যেগুলো আমাদের জাতীয় স্বার্থের বিষয়। আমাদের এখানে পানি উন্নয়ন বোর্ড অবশ্যই চেষ্টা করেছে, পানি উন্নয়ন বোর্ড গেছে, স্থানীয় জনগোষ্ঠীকে সাথে করে নিয়ে করতে পেরেছে। পানি উন্নয়ন বোর্ডের কয়জন কর্মকর্তা আছে? আমি ধরলাম 20 জন, আমরা ধরে নিলাম 100 জন, কিন্তু এই 100 জনে হয়তো 1000 জন গ্রামের মানুষ নেমেছে বলেই পানি উন্নয়ন বোর্ড পেরেছে। এই যে বন বিভাগ, আমার পরিবেশ অধিদপ্তর আমাকে বলল যে 3 জন মাত্র আমার লোক। এখন আমি কই যাই বলেন? 18 কোটি মানুষের দেশে যদি লোক খুঁজে বেড়াই তাহলে কেমন করে হবে? লোকগুলোকে আমরা আমাদের সাথে সম্পৃক্ত করতে পারি নাই। আমাদের সাথে সম্পৃক্ত করার একটা রাস্তা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমি শাসক আর আমি হুকুম দিব আর আপনি প্রতিপালন করবেন, আর আপনার কথা আমি শুনলে শুনলাম, না শুনলে শুনলাম না, এইটা হবে না। এটা ধরে নিতে হবে, এটা হবে না। আমি যদি একই কায়দায় চলি তাহলে এতগুলো মানুষের তো জীবন দেওয়ার প্রয়োজন ছিল না। একটা কথা বুঝতে হবে যে অনেক কিছু আগের মতন হচ্ছে, তার কারণ হচ্ছে যে আমরা তো একই প্রশাসনিক আবহে জনবলের মধ্যে আছি, সেগুলো পরিবর্তন, পরিমার্জন, পরিশোধন করার আমরা তো সময় পাইনি এখনো। আপনি যদি ঢাকাতে যান দেখবেন প্রতিদিন রাস্তায় অন্তত 100 গ্রুপ বিভিন্ন দাবি নিয়ে দাঁড়িয়ে গেছে। অবশ্যই দাবি নিয়ে দাঁড়াবে, অবশ্যই প্রতিবাদ করবে, কিন্তু আমাদেরকে একটা রাস্তা খুঁজে বের করতে হবে যে ওই প্রতিবাদটা একটা সংগঠিত ফোর্স থেকে আসে। তাদেরও মুখপাত্র থাকবে, আমাদেরও মুখপাত্র থাকবে। তাইলে ওরা যখন রাস্তায় দাঁড়ায় তাদের মুখপাত্র আমাদের কাছে আসবে বা আমাদের মুখপাত্র তাদের কাছে গিয়ে একটা আলাপ আলোচনার মাধ্যমে আমরা শেষ করব। একদিকে সেই প্রতিবাদ চলছে, একদিকে আইন শৃঙ্খলার একটা সমস্যা চলছে, একদিকে জনদাবি হচ্ছে বিচার নিশ্চিত করো, কেউ যেন পালাতে না পারে, আরেকদিকে দাবি হচ্ছে সব সমস্যার সমাধান করে দেন। আজকে তো 14 দিন হয়েছে, তাই 14 দিন বলতে পারছি, তো 14 দিন হওয়ার আগেই 14 দিন বলতে পারছিলাম। তো এখন আমাদের হাতে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো মিটানো যায় না এমন না। যেমন আমার পরিবেশ অধিদপ্তর যখন কথা বলছে তার আগে শিক্ষার্থীরা এসে আমার কাছে বলে গেছে
তারা এখানে পর্যটন চায়, তারা রেমাকালেঙ্গা ঠিক চায়, সাতছড়ি ঠিক চায়, তারা কৃষি পণ্যের সঠিক মূল্য চায়, তারা পুরাতন খোয়াইকে আবার আগের মতন দেখতে চায়, তারা বালুর ট্রাক বন্ধ করতে চায়, তারা সাতছড়ি বনের ভিতর দিয়ে ট্রাক চলাচল করতে পারবে না এটা চায়। এগুলো তো অপরাধ না চাওয়া, এগুলো তো আইনানুগ চাওয়া। এগুলো হচ্ছে না কেন? এখন বলবেন হচ্ছে না কারণ হচ্ছে রাজনৈতিক প্রভাব ছিল। রাজনৈতিক প্রভাব বলা ঠিক না, দলীয় প্রভাব ছিল। দলীয় প্রভাবের কারণে আমরা একদল স্বার্থান্বেষী চলে যায় আর একদল স্বার্থান্বেষী চলে আসে, এমন রাজনৈতিক সিস্টেমে ছিলাম। কিন্তু সেই রাজনৈতিক সিস্টেম সংস্কারের দাবি নিয়েই কিন্তু এই গণ অভ্যুত্থান এবং এই সরকারের যাত্রা। এটা একটু সময় সাপেক্ষ, অনেক বেশি চ্যালেঞ্জিং, সেজন্য আমাদেরকেও একটু সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। আজকে মূলত বন্যার বিষয়ে এসেছিলাম। আমি যেটুকু দেখে গেলাম তাতে আমার মনে হলো যে এই মুহূর্তে আশঙ্কার তেমন কিছু হয়তো বা আর নাই এই মুহূর্তে, কিন্তু আগামী সেপ্টেম্বরেও যদি হঠাৎ করে অতিবৃষ্টি হয়, আবারও যদি বাঁধ খুলে যায়, তাহলে আবারও যেভাবে নির্মাণ করা হয়েছে এই নির্মাণটা হয়তো আগামীবার আর আপনাকে আটকাতে পারবে না, হয়তো এই সেপ্টেম্বরই আর আটকাতে পারবে না। সেখানে গিয়ে আমি কথা বলবো, আমি অবশ্যই কথা বলবো যে একটা জায়গার কথা বলেছেন হবিগঞ্জের অর্ধেকটা বাঁধ আছে অর্ধেকটা বাঁধ নেই, এটা নিয়ে কথা বলবো। আমি উজান থেকে পানি ছেড়ে দেওয়া এটা নিয়ে যেমন কথা বলবো, আমার দেশের ভিতরে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়েও আমাকে কথা বলতে হবে। আমরা জানি যে নদী রক্ষা কমিশন ৬৬,০০০ দখলদার চিহ্নিত করেছে। আমি আজকে শুনলাম যে সেটা নিয়ে আমি আদালতে গেছি, আদালত বলছে বিভাগ ওয়াইজ তোমরা কর্ম পরিকল্পনা করে জমা দাও যে কবে থেকে তোমরা দখল উচ্ছেদ করবা। তারপরে আমাদের থেকে আবার প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কেউ তো ব্যবস্থা নেয়। নদীগুলোর দখল উদ্ধারে, দখল উচ্ছেদে আমাদেরকে অবশ্যই দেরি না করে ব্যবস্থা নিতে হবে, কারণ পানি যদি কেউ পাঠিয়ে দেয় সেই পানি আমি জানি সাগরে ঠেলে পাঠাইতে পারি, আমার তো সেই রাস্তাটা খোলা রাখতে হবে। আর যারা নদী দখল করে, যদি ভূমিহীন হতো এক কথা ছিল, তারা তো ভূমিহীন না, তারা তো শক্তিশালী অংশ পায়। কাজে এক হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ডের এই বিপদগুলো মাথায় রেখে স্বল্প মেয়াদে স্বল্প মূল্যে কি করণীয় এবং জনগণকে সে কেমন করে সবসময় সম্পৃক্ত রাখবে, এবং জনগণকে সে ডাকলে যেমন আসে, জনগণ ডাকলেও তাকে যাইতে হবে। জনগণ ডাকলে যদি আপনি কর্মকর্তা হয়ে যান তাহলে তো মুশকিল, আপনি কিন্তু সরকারি কর্মকর্তা। আপনি আমাকে একটা দলিল দেখাবেন, একটা শব্দ দেখাবেন সংবিধানে যেখানে বলা আছে গভর্নমেন্ট সার্ভেন্ট, বলা নাই, বলা আছে পাবলিক সার্ভেন্ট। তো সেই বাংলাদেশের দিকেই তো যাত্রার কথা শুরু করছে। জনগণ ডাকলেও যেন আপনি যান। জনগণ যে খুব বেশি চায় আমাদের দেশে তা না, হ্যাঁ, যা সে চায় আমি তার ভাঙাবাদটা দেখে আসি, ওইটুকুন আমি কেন যেতে পারবো না? আমার না হয় 1 কিলোমিটারই হাঁটতে হলো, 1 কিলোমিটার হাঁটতে না পারলে তো আমি সক্ষমতাই নেই কাজ করার, আমাকে তো হাঁটতে হবে। হ্যাঁ, আপনারা জনগণের সাথে সংযোগটা সরিয়ে ফেলবেন না। এখানে আরেকটা কথা এসছে, পরিবেশ অধিদপ্তর। সকাল থেকে শুনছি পানি উন্নয়ন বোর্ডের যারা আছেন হবিগঞ্জে, আপনাদের অফিসটার ঠিক সামনেই একটা পুকুর আছে, আছে না? সেই পুকুরটা নিয়ে মানুষের অনেক দুঃখ আছে। আপনারা ওই অফিসে বসেন, আপনাদের কেন দুঃখ নাই? একটা পুকুর আপনাদের চোখের সামনে মজে যাচ্ছে, আপনাদের চোখের সামনে ওখানে একটা টিনের ঘর হয়ে গেছে। এটা জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ওইখান থেকে টিনটা উঠাই দিয়ে কচুরিপানাগুলো সরাই দিয়ে একটা স্বচ্ছ পুকুর যদি আমি রক্ষা করতে না পারি, একটা পুরাতন খোয়াই আমি কেমন করে রক্ষা করব? এটা কিন্তু চোখে পড়ছে। আপনাদেরকে প্রথম দিক নির্দেশনা দিলাম যে আপনারা জনগণের সাথে সংযোগ রাখবেন। তার সকল আশা যে আমি মেটাতে পারবো না এটা সেও জানে, সেও জানে আমার অত টাকা নেই, কিন্তু আপনি তার পাশে দাঁড়িয়েছেন এটা যেন সে পায়। আপনাকেও বলছি ভাই, আপনি পুকুরটা দেখে এসেছেন, আপনি ছিলেন আমার সামনে, আমি কিন্তু খোঁজ নেব সোমবার যে আপনারা একসাথে বসে ওই পুকুরটা খাস খতিয়ানে কার নামে আছে, ভূমির নামে আছে। এডিসি রেভিনিউ ইজ দ্য বেস্ট পারসন টু ডু দিস, পন্ড হ্যাজ টু বি সেভড। এবং এইখানে আপনি শিক্ষার্থীদেরকে ডাকেন, আপনার কিছু করতে হবে না, আপনি খালি দাঁড়িয়ে ওদেরকে প্রোটেকশন দেন, ওরাই দেখবেন এটাকে ঠিক করে দেবে। কারণ আপনার কিন্তু জনবল আছে, আপনি ওদেরকে কখনো কাজে লাগান না। আমাকে বলা হলো যে পরিবেশ অধিদপ্তরকে ফোন করলে ফোন ধরে না, কথা বলে না। তো পরিবেশ অধিদপ্তরের কাছে আমার একটা অনুশাসন থাকবে যে আপনাদের ওয়েবসাইটে আপনারা কোন দিন কি করছেন, কোন দূষণকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, এগুলো পোস্ট করে দেন, মানুষ জানবে। আপনারা যখন একটা এনফোর্সমেন্ট ড্রাইভে যান,
মানুষকে সাথে নিয়ে যান, সমস্যার কিছু নাই তো। আপনি যান, আপনি ভায়োলেটরের সাথে কি কথা বলেন, এটা তো মানুষ বুঝতে পারে না। যোগাযোগটা না থাকলে মানুষ সবসময় আপনাকে ভুল বুঝবে। আপনি যোগাযোগটা স্থাপন করেন, এবং আমি সকল অধিদপ্তরকেই বলবো, তথ্য অধিকার আইন অনুযায়ী আপনাদের কার্যক্রম, আয় ব্যয়, সিদ্ধান্ত সবকিছু লোকে যাওয়ার আগেই ওয়েবসাইটে দেওয়ার কথা, আপনারা দেন না, সেটা ভুল কথা। এটা আপনাদেরকে দিতে হবে। আপনারা, আমাকে একজন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ঢাকাতে বলেছেন, ম্যাডাম আমার তো 9টা 5টা অফিস, কিন্তু সুতার নদী যারা দূষণ করে তারা 5টার পরে বর্জ্য ফেলে। 9টা 5টা অফিস, 9টা 5টা নাগরিক আছে নাকি দেশে? আপনার যেটা কাজ ওটা আপনার 24 ঘন্টার কাজ। আপনাকে কে বললো যে 9টা 5টার অফিস? আর আপনি খুঁজে রাস্তা বের করতে হবে যে 5টার পরে বর্জ্য ফেললে আমি ওটা কেমন করে আটকাবো। আপনি যদি বলেন আমি 5টার পরে বাসায় চলে গেছিলাম, কেমনে ফেলছে আমি জানি না, এটা আপনার কাজ না। নিজের দায়িত্বটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, সুতাং নদী নিয়ে একটা কমিটি হয়েছে, হাইকোর্টে আমরাই গেছিলাম। হাইকোর্টে একটা সরকারি বেসরকারি মিলে একটা কমিটি করে দিয়েছে। সেই কমিটি দ্বিতীয় কি 2 কি 3টা মিটিং হয়েছে গত 3 বছরে। হ্যাঁ, কথা ছিল ওই কমিটি ওই ইন্ডাস্ট্রিগুলো যেন 24 ঘন্টা বর্জ্য শোধনাগার চালায় সেটা নিশ্চিত করবে। সেই কমিটির মিটিং এ যদি সরকার না ডাকে তাহলে কমিটি কাজ করবে কেমন করে? তো এইখানেও দেখেন, আমি মনে করি শিক্ষার্থীদের একটা অনেক বড় ভূমিকা আছে। কারণ ওদের জন্য পানির আধার না রেখে যদি আমরা এই পৃথিবী থেকে চলে যাই, তাহলে আমরা কেমন বাবা মা হলাম? আমার 70টা ইন্ডাস্ট্রি, কিন্তু আমার বাচ্চা খাওয়ার পানি পায় না, তাহলে আমি কেমন বাবা মা হলাম? এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। বনের সীমানা চিহ্নিত আছে কিনা আমি ঠিক জানি না। সীমানা চিহ্নিত না থাকলে 53 বছরই সীমানা চিহ্নিত হয়নি। আমি এখানে কয়দিনের জন্য আসছি তো আমি জানি না, তবে খুব বেশি লম্বা সময়ের জন্য তো আমি আসি। আমার প্রথম কাজ হবে বনগুলোর সীমানা চিহ্নিত করা। আমার দ্বিতীয় কাজ হবে ডিসি অফিসের সাথে বনের যে দ্বন্দ্ব আছে সেটা মেটানো। আরো অনেক দুঃখ আছে বন বিভাগে, সেগুলো মেটানোর চেষ্টা করছি। আরেকটা হচ্ছে সহব্যবস্থাপনা কতটা কার্যকর ওটা দেখা। বনের মধ্যে শিক্ষার্থীদেরকে ইনক্লুড করা। আপনারা লাউয়াছড়া বন আর রমনা পার্কের মধ্যে তো কোনো তফাৎ রাখেন নাই। যার মন চায় সে ঢুকে যায়, লাউয়াছড়ার ভিতরে গিয়ে পিকনিক করে, এসব কি ধরনের কথা? একটা বন তো পিকনিকের জায়গা না। পার্ক আর বনের মধ্যে আপনাকে তো তফাৎটা রাখতে হবে। আপনি ফরেস্ট্রি পড়েছেন, আমি তো ফরেস্ট্রি পড়ি না। ফরেস্ট মানে হচ্ছে আমি ভয় পাবো যেতে, গা ছমছম করে উঠবে, এরকম একটা ব্যাপার। আপনি রমনা পার্কের মতো বানিয়ে দিলেন লাউয়াছড়া। কি একটা জিনিস আনলেন আপনি? সহ ব্যবস্থাপনা। আপনি বনে কয়টা পর্যটন ঢুকাবেন হিসাব করছেন? এটাতে বনের উপর কি ধরনের নেতিবাচক প্রভাব আসছে হিসাব করছেন? লাউয়াছড়ার ভিতর দিয়ে রেল লাইন গেছে, রেল লাইনের ব্যাপারে আমি আপত্তি তুলব, সেটা কিন্তু খুব সহসা সমাধান হওয়ার বিষয় না। কিন্তু সাতছড়ির ভিতর দিয়ে বালুর ট্রাকের রাস্তা যাবে কেন আমি জানতে চাই। কেন যাবে? এটা তো হতে পারে না। সাতছড়ির ভিতর যদি অন্য কোনো কারণে রাস্তার প্রয়োজন হয়, আপনি বন বন্ধ করবেন, বনের গার্ড দেখবে কোন কোন গাড়ি কেন যাচ্ছে, কিন্তু বালুর ট্রাক ওখান থেকে আসতে দেবে না। আজকে ওনাদেরকে সাথে করে নিয়ে গেলাম, লোকজনের সামনেই দেখলাম যে ওখানে একটা ড্রেজার বসে আছে। ওনাকে বললাম আপনি ধ্বংস করে দেন, এটা বালু মহল কিনা আমি জানি না। হবিগঞ্জের ছড়াগুলো নষ্ট হচ্ছে, এইগুলো আমরা হাইকোর্টেও গেছি, কিন্তু আজকে তো টেবিলের এই পারে, সারা জীবন তো ওই পারে থেকে একই কাজ করে আসছি, আজকে এই পারে এসে একই কথা বলতেছি। সেই ছড়াগুলো লিজ বাতিল করে। বাংলাদেশে যদি নদীর নাব্যতা রাখা সরকারের দায়িত্ব, বালু ব্যবসায়ীর দায়িত্ব না। দরকার হলে সরকার ড্রেজিং করে বালু বিক্রি করো, মানুষের বাড়িঘরও টিকবে, মানুষ কম দামে বালুও পাবে। ওই কয়েকটা দুর্বৃত্তকে আমার তো পোষার দরকার নেই বালু উত্তোলনের নাম করে। তারা আপনাকে দেয় 1 লাখ টাকা, তারা নিজেরা কয় লাখ টাকা কামায়, আর আমার নদী ভাঙন ত্বরান্বিত হয়। এখন এই যে ড্রেজিং এর কারণে খোয়াই নদী এরকম করে ভাঙতেছে, বালু ব্যবসায়ীরা দিবে আমাকে টাকা, তাহলে তাকে আমি এই লাইসেন্স দিলাম কেন? অনেক কিছু কিন্তু আমার ঘরেও আমি করেছি। এখন আপনাদেরকে এক হচ্ছে তথ্য যেগুলো বললাম তার অতিরিক্ত বলছি যে বনের সীমানা চিহ্নিত করে, কিছু একটা বললে 1000 কোটি টাকার একটা প্রকল্প নিয়ে চলে আসেন। 1000 কোটি টাকা দেশের মানুষ তো আপনাকে কষ্ট করে রোজগার করে দেয়, তারও তো একটা জবাবদিহিতা থাকতে হবে। হ্যাঁ, সুতার নদীকে বাঁচাতেই হবে। আপনি বালু উত্তোলন খোয়াইয়ের যেখানে নদী ভাঙন হচ্ছে সেখানে তো আপনাকে বন্ধ করতে হবে। এইটার জন্য তো বিদেশ থেকে আমি বিশেষজ্ঞ আনতে পারবো না।
গ্রামের লোকের কথা শুনলেও তো হয়। আপনারা তথ্য প্রকাশ করেন, শিক্ষার্থীদেরকে কেমন করে আপনাদের সকল কাজে ইনভলভ করবেন সেটা একটু নিশ্চিত করেন। হ্যাঁ, এটা কিন্তু আমরা ঢাকাতেই সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিটা মন্ত্রণালয়ের কাজে তারা সম্পৃক্ত থাকবে, প্রতিটা সরকারি দপ্তরের কাজে তারা সম্পৃক্ত থাকবে। সম্পৃক্ততার একটা মডেল তৈরি, যে যখন মন চায় তখন এসে সম্পৃক্ত হতে বললে হবে না, একটা মডেল তৈরি হবে। সেই মডেল তৈরির কাজ তারা করছে, যাতে করে তাদের যেটা প্রত্যাশা এটাও আমরা পূরণ করতে পারি। আমাদের আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে আমরা সবসময় বলে যাচ্ছি সুশাসন। হ্যাঁ, এই যে আমাদের পরিবেশের যিনি বললেন আক্তার সাহেব, আপনি একটু মানুষের ফোন টোন ধরবেন, আপনারা ওনাকে SMS করবেন, উনি যে কাজগুলো করে ওয়েবসাইট, উনি নিশ্চয়ই না বিরক্ত হবেন না। এই যে আমার ফোনটা দেখবেন, আমি 1 ঘন্টা শুধু রাখিনি, 78টা হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে, ফোনে দিয়ে দিয়েছে, ফেসবুকে দিয়ে দিয়েছে। আমাদেরও কমিউনিকেশনের যোগাযোগের একটা রাস্তা খুঁজে বের করে ফেলতে হবে। হ্যাঁ, আপনি ইমেইলে করেন, হোয়াটসঅ্যাপে করেন, এটা করতে হবে। তো আমরা চেষ্টা করব বন প্রশাসনে, পরিবেশ প্রশাসনে, পানি প্রশাসনে জনগণের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে, স্বচ্ছতা নিশ্চিত করতে, সুশাসন নিশ্চিত করতে। আপনারা অনেক কটা দাবি এমন করেছেন যেটা আপনারা আপনাদের নির্বাচিত প্রতিনিধিদের কাছে করেন। আমরা আপনাদের নির্বাচিত, আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হতে পারি, কিন্তু আমরা তো সেই অর্থে দায়িত্বটা আমরা ক্ষমতার তো প্রশ্নই নেই। আমরা প্রথম থেকে বলছি যে আমরা দায়িত্ব নিয়েছি, কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। আমরা এই অত্যন্ত চ্যালেঞ্জিং সময়ে সে দায়িত্বটা নিয়েছি শুধুমাত্র দেশের জন্য ভালো কিছু করার আশা থেকে। আপনারা সবসময় আমাদেরকে জানাবেন। আমি আমার হোয়াটসঅ্যাপ মেসেজ দিনে চেক করতে না পারলেও 1000টা মেসেজ আসলে চেক করতে পারবো না, কাউকে একটা বসাই যে বসে বসে চেক করার লোককে কি বলেছে, আপনারা জানাবেন। আর যে কথাগুলো আমি লিখে নিয়ে গেলাম আপনারা লিখিত দিলেন, সেগুলোর ব্যাপারে আমার অবস্থান থেকে যতটুকু করা সম্ভব আমি করব। হবিগঞ্জ আমার একটা প্রায়োরিটি এরিয়া, এই জন্য না যে আমি এখানকার নেই, এই জন্য যে এখানকার হাওর, এখানকার টিলা, এখানকার বন জাতীয় সম্পত্তি, এগুলো রক্ষা পেলে জাতি তো উপকৃত হবে, জাতি আর হবিগঞ্জের কথা বলবে। আরেকটা কথা, পরিবেশ অধিদপ্তর থেকে যারা এসছে তাদেরকে একটু বলি, একটা টিলা কাটা হচ্ছিল মাঝখানে,